হ্যালো সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান যেই চ্যাপ্টারটা পদার্থবিজ্ঞান তোমাদের যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের ৩য় অধ্যায় অর্থাৎ বল, তোমাদের পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় বল নিয়ে আমরা আজকে একটু কাজ করব বা আমরা একটু দেখবো আজকে এই বল চ্যাপ্টারটা নিয়ে যে বল চ্যাপ্টারটা কি বা কিভাবে আমরা একটু কনসেপ্ট জানবো। তো যারা আমার গত ভিডিওটি দেখোনি তারা গত ভিডিও দেখে আসবে, দেখবে যে আমি ওখানে গতির সমস্ত জিনিস তোমাদেরকে একুরেটলি পাই টু পাই বুঝিয়ে দিয়েছি এবং ওখানে আমি তোমাদেরকে অনেক, অনেক, অনেক বেশি সাজেশন দিয়েছি এবং তোমাদেরকে আসলে আমি হেল্প করার চেষ্টা করেছি যতটা সম্ভব। এবং তোমরা যারা আসন্ন এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য খুব, খুব, খুব বেশি উপকারে আসবে ওই ক্লাসগুলো তুমি যদি দেখো। কারণ ওখানে এমন কিছু কনটেন্ট আমি দিয়েছি এবং সিকিউ সলভ আমি করেছি যেগুলো তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এবং ওগুলো সচরাচর তোমাদের থাকে না, তোমাদের সচরাচর আসে না। তোমাদের ওগুলো লাগবেই। শেষ কথা ওগুলো লাগবেই তোমাদের। তো ওগুলো তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি ওখানে বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছি তোমাদের। এখন ওইখানে আমি যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছি ওগুলো দেখার পর তোমার যদি মনে হয় যে আরো কিছু কনসেপ্ট বাকি রয়ে গেছে, তোমরা আমাকে জানাতে পারো। আমি সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তা চলো তাহলে আজকে আমাদের ক্লাস স্টার্ট করা যাক। তো পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় বল। অ্যাকচুয়ালি এই যে বল জিনিসটা আছে, এই বল জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা ১ম সেটা জানতে হবে আমাদেরকে। কারণ আমরা শুধু তো বল জানলেই হবে না। বল জিনিসটা কি? আমাদের কাছে সেটা জানতে হবে। তো এখন যদি আমরা বলের কথায় আসি, বল প্রধানত ২ প্রকার। বল প্রধানত ২ প্রকার। তো ২ প্রকার বল অ্যাকচুয়ালি কি, কি? এটা আমাদের খুব বেশি একটা ইম্পোর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে যে ২ প্রকার বল অ্যাকচুয়ালি কি, কি এবং অ্যাকচুয়ালি কি কোন বলগুলো আমাদের দরকার। তো ১ম এই আমরা যদি ১ নাম্বারে আসি, তাহলে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে স্পর্শ বল। এটা স্পর্শ বল এবং ২য় যেই আমাদের টার্মটা থাকবে সেখানে আমরা লিখতে পারি অস্পর্শ বল। অস্পর্শ বল। সো এখানে অস্পর্শ বল ব্যাপারটা কি? এটা সিএফ অ্যান্ড এটা নন সিএফ। বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ এটা তোমাদের আম সো সো এটা তোমাদের কনট্যাক্ট ফোর্স আর এটা নন কনট্যাক্ট ফোর্স। অ্যান্ড কনট্যাক্ট ফোর্স আর নন কনট্যাক্ট ফোর্স স্পর্শ বল, অস্পর্শ বল। ঠিক আছে? তো এখানে যদি আমরা স্পর্শ বলের কথাগুলো বলি, যেগুলো কোন বলগুলো আছে সেটা টান বল কিংবা এটা তোমাদের উলম্ব প্রতিক্রিয়া, উলম্ব প্রতিক্রিয়া। তারপর তোমাদের স্প্রিং বল, স্প্রিং বল অ্যান্ড তারপর তোমাদের ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ঘর্ষণ বল নিয়ে কিন্তু প্রচুর, প্রচুর পরিমাণে তোমাদের ম্যাথ রয়েছে যেগুলো তোমরা সলিউশনস করতে পারো। তারপর তোমাদের নন কন্টাক্ট ফোর্স অর্থাৎ অস্পর্শ বল যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো মহাকর্ষ বল। তারপর তোমাদের তড়িৎ বল, তড়িৎ বল এবং তারপর তোমাদের চৌম্বক বল, চৌম্বক বল। তো এটা তোমাদের বলগুলো। তো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যে মহাকর্ষ বল এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঘর্ষণ বল খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রচুর, প্রচুর পরিমাণে ম্যাথ আমরা সলিউশন করবো। তোমরা দেখতে পারবে ভবিষ্যতে। সো এখানে আমি যদি তোমাদের একটা সিম্পল একটা জিনিস আম হিসেব করে দেখাই তোমাদেরকে, যেটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা একটা টান বলের যদি আমি তোমাদেরকে দেখাই যে এটা ধরো একটা ভর, এটা ধরো আরেকটা ভর, M1 M2। তাহলে এই যে বলটা আছে এর একটা বলে টানছে। এখন এখানে এ একটা বলে টানছে কি এ একটা বলে টানছে। তো এটা টান বল এদের দুজনের মাঝে। সো আই থিংক এই টান বলটা তোমরা বুঝতে পেরেছো। টান বল কিন্তু কখনোই তোমাদের এই যেভাবে ঝুলে যাবে না। টান বল কিন্তু সবসময় এরকম টান থাকতে হবে। একদম টান, একদম টান থাকতে হবে। এটা তোমাদের টান বল হবে। এবার আসো তোমাদের আম তুমি যদি এখন বলো, এখন আমাদের আরেকটা যে কনসেপ্ট থাকে সেটা তোমাদের এফ নিট, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এফ নিট যে ব্যাপারটা হয় তোমাদের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে একটা ফুলফিল দেখিয়ে দিচ্ছি। ওয়েট।
এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের এফ নিট বল। হ্যাঁ, এখন এই এফ নিট বল অর্থাৎ তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এফ নেট একটা বল। এফ নেট বল এফ মাইনাস এফ কে অর্থাৎ 100 1000 মাইনাস 100 1000 গ্রাম। অর্থাৎ এফ হচ্ছে টোটাল ভর, অর্থাৎ একটা প্যাকেটে ধরো না কিছু একটা আছে, এখন ধরো না আম, তোমার 1 লিটার দুধ দেওয়া আছে, তো 1 লিটার দুধে তোমার গায়ে লেখা আছে যে নিট বল 900 গ্রাম, বাট ওখানে প্যাকেজিং একটা ভর দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে এগুলো হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি। কিন্তু ওই 1 কেজি কিন্তু অ্যাকচুয়ালি দুধের ভর না। ওখান থেকে তোমাকে ওই যে আবার একটা দেওয়া থাকবে যে তোমাদের হচ্ছে প্যাকেজিং ভর 100 গ্রাম দেওয়া থাকবে, তাহলে এটা 900 গ্রাম। নিট বল হচ্ছে তোমাদের যেটা হচ্ছে মোট ভর, তার মাঝখান থেকে প্যাকেজিং এর যে ভরটা বাদ দিলে তোমাদের হচ্ছে নিট বল বেরিয়ে যাচ্ছে। এখন যার দুই দিক থেকে মোটামুটি হচ্ছে তোমাদের 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ যার প্যাকেজিং ভর বা প্যাকেজিং বল কিংবা হচ্ছে তোমাদের যে মোট যে বলটা এটা যদি তোমাদের থেকে যায়, তাহলে ওটাই হচ্ছে ওটা যদি সমান হয়ে যায় তাহলে ওটা জিরো হবে। এখানে কিন্তু আমি ভরের কথা বলছি, বাট এটা অ্যাকচুয়ালি বল। অর্থাৎ এই বলটা হচ্ছে ঘর্ষণ বল, এবং একটা হচ্ছে তোমাদের আম, যেটা হচ্ছে টান বল, অর্থাৎ তোমাদের যে নর্মাল বল সেটা। তো নর্মাল বল যেটা হচ্ছে তোমাদের 1000, ওটা থেকে ঘর্ষণ বল বিয়োগ করে তোমাদের নিট বলটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা বল। আর এই এফ নিটের বল হচ্ছে তোমাদের ঘর্ষণ বল এবং তোমাদের নিট বল দুটো একই সাথে, মাইনাস মাইনাস করে দিলে জিরো হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু দেখো তোমাদের ত্বরণ জিরো হবে এবং ভি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সমবেগে চলতে থাকবে। এবং এটা যে সূত্র সেটা হচ্ছে পি ইকুয়াল এম ভি, অর্থাৎ এখানে কিন্তু ভর এবং বেগ। পি ইকুয়াল এম ভি, এটা আমরা সবাই জানি পি ইকুয়াল এম ভি। তো এবারে আমরা এখানে একটু দেখতে পারি, এখানে তুমি যে কনসেপ্টটা দেখো, এখানে যে নিট এটা কিন্তু হচ্ছে 25 কেজি, নিট 25 কেজি। তো এখানে দেখো 500 কেজি ডিভাইডেড 1000, এখানে কিন্তু দেখো যে 2 লিটার একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে 50, তারপরে এখান থেকে 100 যদি আমরা যোগ করি তাহলে 150 হয়ে যাচ্ছে, অর্থাৎ 200 গ্রাম হয়ে যাচ্ছে। তো এটাই মানে এফ নিট হচ্ছে তোমাদের মূল বলটা, অর্থাৎ তোমাদের ঘর্ষণ বল সহ একটা বল এবং ঘর্ষণ বল বাদে একটা বল, এটা হচ্ছে তোমাদের নিট বল। আই থিঙ্ক তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো তোমরা কিন্তু এই সূত্রটা মনে রাখবে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, পি ইকুয়াল এম। এর একক হবে কেজি মিটার পার সেকেন্ড, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন হচ্ছে পড়বো, আমরা যখন হচ্ছে ম্যাথ সলিউশন করব, তখন তোমরা দেখবে যে আমরা কি পরিমাণে এগুলো কাজে লাগাচ্ছি, পিএমভি সূত্রটা। ঠিক আছে? তো এবার আমরা চলো আরেকটা তোমাদের হচ্ছে কনসেপ্ট দেখাই, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু তোমরা সচরাচর কোথাও পাবে না, কোথাও না। কি 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 আমি তোমাদের লোভ দেখাচ্ছি না, এটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। দেখো সিরিয়াসলি, এই যে পুরোটা দিয়ে দিলাম, জাস্ট চেক দিস আউট। এটা হচ্ছে আমাদের এম। এখানে বলা হয়েছে এম বড় একটি স্থির বস্তুর উপর এফ সাম্য বল টি সময় ধরে ক্রিয়া করে এই সুষম ত্বরণে গতিশীল হয়। সুতরাং বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলে, অর্থাৎ এম ভরের একটি স্থির বস্তু, এই একটা স্থির বস্তু ওপর আমরা যদি এফ সাম্য বল প্রয়োগ করি, টি সময় ধরে হচ্ছে ক্রিয়া করি, তাহলে এই সুষম ত্বরণে গতিশীল হয়, অর্থাৎ একটা সুষম ত্বরণ গতিশীল হচ্ছে। সুতরাং বস্তুটি একসময় গিয়ে ভি বেগ প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু স্বাভাবিক বস্তুর ভর এম হলে বস্তুর ও যদি আদিভর যদি বস্তুর আদি ভরবেগ এমভি হয়, এম ইউ হয়, তাহলে শেষ ভরবেগ কিন্তু হচ্ছে তোমাদের এমভি হবে। অর্থাৎ টি সময় পর টি সময় পর ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ এম এ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম এ, অর্থাৎ এফ ইকুয়াল কে এম এ। সমীকরণের মানগুলো এমন ভাবে নেওয়া নেওয়া হয় যাতে হচ্ছে তোমাদের আম, আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি তোমাদেরকে, চেক দিস আউট, চেক দিস আউট। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো, সমীকরণের মানগুলো এমন ভাবে নেওয়া হয় যেন কে এর মান 1 হয়, অর্থাৎ ভর এম কে ইকুয়াল 1 কেজি, তাহলে ত্বরণ এম এ ইকুয়াল কিন্তু 1 এমএস ইনভার্স 2। তাহলে এককে প্রকাশ করলে বলকে 1 নিউটনে প্রকাশ করা হয়, অর্থাৎ 1 ইকুয়াল কে ইন্টু 1 ইন্টু 1, তাহলে কে ইকুয়াল 1, তাহলে এফ ইকুয়াল এম এ, ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের এই ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার।
এখন আমরা দ্বিতীয় সূত্র, অর্থাৎ আমরা আরেকটা জিনিস, চলো এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো তোমরা, সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র হতে, হ্যাঁ, দ্বিতীয় সূত্র হতে এফ ইকুয়াল কিন্তু এম এ, অর্থাৎ এফ ইকুয়াল এফ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। অর্থাৎ বাহ্যিক, এখানে কিন্তু আমরা এর মানটা এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি সবাই জানি আমরা, ত্বরণের মান শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড টি। তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে কে ইকুয়াল বাহ্যিক কোনো বল যদি আমরা প্রয়োগ না করি, তাহলে এখানে আমাদের এফ ইকুয়াল জিরো হবে। এফ ইকুয়াল জিরো, তাহলে এফ ইকুয়াল যদি জিরো হয়, তাহলে জিরো ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি হবে, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো, ইকুয়াল ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো, ভি ইকুয়াল ইউ। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে ও সরলরেখায় চলে থাকা বস্তু চলতেই থাকবে। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাদের দেখবে যে পরীক্ষায় তবে চলে এসেছে। এন্ড নাও উই আর টার্নিং ইনটু পয়েন্ট। এটা এটা এত বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ইউ কান্ট ইমাজিন। আমরা কি পড়েছি? আমরা এখন যেটা এসেছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কোনোটাকে অ্যাকচুয়ালি আমরা লেস ইম্পর্টেন্ট বলতে পারি না, বাট এটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা কিন্তু সামেশন অফ এফ ইকুয়াল জিরো, অর্থাৎ এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল জিরো, অর্থাৎ দুটো বল যখন আমরা দেবো তখন এটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু, সিরিয়াস কথা। তাহলে এফ ইকুয়াল আমরা এম এ লিখতে পারি, রাইট? তাহলে এটা মাইনাস এম টু এ টু। তাহলে এম আবার এ ইকুয়াল আমরা ভি মাইনাস ইউ ডিভাইডেড টি লিখতে পারি, লিখলাম। এখন আমাদের কথা হচ্ছে আমরা টি টি তো কেটে দিতে পারি, সিম্পল। তাহলে তো এখানে আমাদের থাকছে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ইকুয়াল এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু। তাহলে এটা হচ্ছে মাইনাস একটা, তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে এই দেখো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল মাইনাস এম টু ইউ টু প্লাস মাইনাস এম টু ভি টু প্লাস এম টু ইউ টু ইহাই। তারপরে আমরা এটাকে মাইনাসে যদি কনভার্ট করতে পারি, অর্থাৎ এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে আমরা যদি এখন এই পর্যায়টাকে যদি আমরা, এটাকে যদি আমরা এখানে আনি এবং এটাকে যদি আমরা এখানে নিই, তাহলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। ইহাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সূত্র। ক্লিয়ার? এখন আম, সংঘাতের পরে তারা মিলিত হলে মিলিত বস্তুর ক্ষেত্রে ভি ওয়ান ভি টু ইকুয়াল ভি, অর্থাৎ এই যে আমরা এই ভি ওয়ান বা ভি টু রেখেছি না, এটা ইকুয়াল ভি লিখতে চলে, তাহলে এখানে আমরা লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল ভি এম ওয়ান প্লাস এম টু। আই থিঙ্ক এর বেশি কনসেপ্ট তোমাদের আসলে ডেফিনেটলি তোমাদের এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এখন চলো আমরা ঘর্ষণ বল নিয়ে কথা বলি। তো ঘর্ষণ বল, অর্থাৎ ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল, দেখো একটা জিনিস, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল এফ কে, এন্ড এটা হচ্ছে আমাদের যে বলটা আমরা প্রয়োগ করছি। তাহলে এফ মাইনাস এফ কে ইকুয়াল এম এ, ওই যে আমাদের এফ নিট ইকুয়াল এম লিখতে হবে কারণ আমাদের মূলটা দরকার। তো এটা হচ্ছে আমাদের প্রয়োগকৃত বল, এটা, এন্ড এটা হচ্ছে আমাদের ঘর্ষণ, ঘর্ষণ, এন্ড এটা হচ্ছে আমাদের কতটুকু কার্যকারিতা হয়েছে, অর্থাৎ এফ নিট। এখানে আমরা ইজিলি এফ ইকুয়াল এ ইকুয়াল এফ মাইনাস এফ কে ডিভাইডেড এম লিখতে পারি। এটা একটা আমাদের সমীকরণ থাকতে, তারপর আমরা এখানে ইজিলি টি কে ডিভাইডেড টি ইকুয়াল মিউ কে, মিউ কে লিখতে পারি। এটা আমাদের একটা থাকছে, এটা আমাদের আর হবে, আর সরি, অ্যান্ড এটা আমাদের, এটা কিন্তু আমাদের হচ্ছে এফ হবে, এফ, সরি ফর দ্যাট। তাহলে আমরা এখানে এফ কে, এটাও আমাদের এফ হবে, এফ কে ইকুয়াল হচ্ছে আমরা
মিউকে এফ লিখতে পারি, তাহলে এখানে আমাদের এফ কে ইকুয়াল মিউকে এমজি লেখা যাচ্ছে খুব ইজিলি। এটা একটা সমীকরণ, একটা সমীকরণ থাকলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো প্রচুর দরকার হবে, প্রচুর। তো ঘর্ষণ বলের কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। এখন আমাদের একটা কথা আসছে, সেটা হচ্ছে তোমাদের মহাকর্ষ একটা ব্যাপার স্যাপার থেকে যাচ্ছে। তো মহাবিশ্বে অবস্থিত কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বল বলে, এটা আমরা সবাই হালকা পাতলা জানি। মহাকর্ষের সূত্র, মহাবিশ্বে অবস্থিত কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি পড়ছি। এটাও মাস্ট বি নিডেড অ্যান্ড মাস্ট বি ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে কি লেখা আছে, মহাবিশ্বে অবস্থিত কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে মহাকর্ষ বল বলে। মহাকর্ষ সূত্র, মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণের বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বলেদের সংযোগ সরলরেখার বরাবর ক্রিয়া করে। এটা দেখলে বুঝে যাব। দেখো কি বলা হয়েছিল, মহাবিশ্বে অবস্থিত যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এই যে আমরা সমানুপাতিক দিচ্ছি, এই জন্য আমরা জি লিখতে পারি, যে একটা কনস্ট্যান্ট, অ্যান্ড জি এর ভ্যালু কিন্তু 6.673 into 10 inverse 11 Newton meter square kg per square। এটা খুব মাথায় রাখতে পারেন, W equal mg, G equal gm by r square। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে আমরা যখন এটাকে আমরা যখন হচ্ছে আমাদের জি বের করতে যাবো তখন, এবং পৃথিবীর ভর m equal 6 into 10 to the power 24 কেজি, এটা আমরা সবাই জানি। অ্যান্ড পৃথিবীর ব্যাসার্ধ r equal 6.4 into 10 10 to the power 6 মিটার। অ্যান্ড এটা হচ্ছে জি ইকুয়াল 9.8 ms ইনভার্স 2, 9.8 ms ইনভার্স 2। আমাদের জি বের করতে কাজে লাগবে। তো আমাদের জিটা বের করার দরকার নেই, জি আমরা সবসময় এটা মাথায় রাখবো। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি কনসেপ্ট। এরপর থেকে আমাদের সিকিউ সলভিং করতে হবে, অর্থাৎ সিকিউ সলভিং করতে হবে। তেমন তোমাদেরকে কিছু কনসেপ্ট বলে দিচ্ছি, যেমন জড়তা কি, কিংবা হচ্ছে তোমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত, মহাকর্ষ বল কোনটা, কিংবা স্বল্প পাল্লার বল কোনটি, স্বল্প পাল্লা আকর্ষণধর্মী বল কোনটি, সবচেয়ে শক্তিশালী বল কোনটি, চারটি স্পর্শ বল, এবং বল প্রধানত কত প্রকার, কিংবা বল কি যা স্থিতিশীল বস্তুকে গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করে তাকে বল বলে, এবং সাম্য বল কি, 1 নিউটন বল কি, ভরবেগের একক, তারপর তোমরা হচ্ছে নিউটনের সূত্র যেগুলো আছে সেগুলো অ্যাবসলিউটলি পড়তে হবে। তারপরে সংঘর্ষ বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, সংঘর্ষ কি, ঘর্ষণ বল কি, পিছলানো ঘর্ষণ কি, এবং মহাকর্ষের সূত্র। এগুলো তোমরা হচ্ছে একটু পড়তে পারো। আমি তোমাদেরকে কালকে হচ্ছে দেখিয়ে দেবো যে কোন কোনগুলো করতে হবে। আমরা আজকে যে কন্টেন্টটা করলাম, এখানে আমরা মেইনলি বলের স্টার্টিং পার্টটা শুরু করলাম আমরা আজকে। তো আমি জানি তোমাদের সিকিউ সলভ দরকার। তো সিকিউ সলভে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু 2-3টে ক্লাস এভাবে করতে হবে, যেখানে আমরা বলের মেন কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। কারণ আমরা শুধু সিকিউ সলভ করলে হবে না। তাহলে তোমরা এখন আমার যদি ভিডিও দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে, এবং আমাকে অ্যাবসলিউটলি কমেন্টে জানাবে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, তোমাদের কি দরকার, কোন কনসেপ্ট মিস করেছি, কি মিস করেছি আমি, কোন জায়গায় ভুল হচ্ছে, তোমাদের সব আমাকে জানাতে পারো। তোমরা ওপেনলি তোমরা আমাকে জানাবে। অ্যান্ড তোমরা কমেন্ট করে এটাও জানাবে তোমাদেরকে সিকিউ সলভ দরকার, সিকিউ এমসিকিউ সলভ দরকার, নাকি তোমাদের হচ্ছে এভাবে কনসেপ্ট পড়ে গিয়ে আমরা 3 দিন পরে আমরা হচ্ছে মেনলি আজকে নিয়ে 3 দিন পরে আমরা হচ্ছে তোমাদের বাকি যে সিকিউ সলভিং ব্যাপারটা আছে সেটা আমরা শুরু করবো। সিকিউ সলভিং করতে 2 দিন লাগবে, গতির মতো আমরা শেষ করে দেবো। এবং তোমাদের মেনলি 14টা অধ্যায় আছে, তো 14টা অধ্যায়ে তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে। যারা 9 আছে তাদের জন্য খুব 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 বেশি একটা অপরচুনিটি তোমার জন্য ক্রিয়েট হচ্ছে। আশা করি সবার ভালো লাগলো। তো আজকের কন্টেন্ট এই পর্যন্তই আমরা রাখছি, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখা হবে নেক্সট আরেকটা ক্লাসে। বিদায়।
এবং সবাইকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অ্যাবসোলিউটলি থ্যাংকস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। গুড বাই।